আজকের এই ভিডিওতে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ফুল বেসিক কভার করা হবে। আমরা যদি একটু দেখি আমাদের প্রথম অধ্যায়ে টোটাল 9টা টপিক আছে এবং এই 9টা টপিকের মধ্য থেকে কেমন ক্যাটাগরির প্রশ্ন আছে এগুলো সবগুলো আমাদের এখানে ইনক্লুড করা আছে। তার পাশাপাশি ক মার্কের জন্য টপিক বেসিসে কেমন প্রশ্ন আছে সেগুলো আমরা ইনক্লুড করে দিব। পাশাপাশি খ মার্কের জন্য কেমন প্রশ্ন আসতেছে বোর্ড ভিত্তিক সেগুলো আমরা দেখে ফেলবো এবং প্রথম অধ্যায়ে স্টুডেন্টরা কোন কোন জায়গায় আটকায় সেগুলোও কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আমরা যদি আমাদের প্রথম টপিকটার দিকে দেখি, আমাদের প্রথম টপিকটা আছে অভাব ও দুষ্প্রাপ্যতা। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যখনই অর্থনীতির কোনো একটা টপিক পড়তেছো বা লিখতেছো অলওয়েজ মাথায় রাখবা সংজ্ঞার পাশাপাশি একটা ইউনিক উদাহরণ দিতে, কারণ এটা তোমার খাতার ভ্যালু বাড়িয়ে দিবে। তো আমি যদি তোমাদেরকে অভাব এবং দুষ্প্রাপ্যতা এই দুইটা একটু ক্লিয়ারলি বোঝাই, যখনই আমরা কোনো একটা কিছু কিনতে যাই তখন আমাদের মাথায় সর্বপ্রথম কি আসে বলো তো? আমাদের মাথায় আসে যে আমার পকেটে কত টাকা আছে। আমি ধরে নিচ্ছি তোমার পকেটে 100 টাকা আছে। তুমি এমন একটা প্রোডাক্ট কিনবা যেটা 100 টাকার মধ্যে, কিন্তু তোমার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে যেটার দাম 10,000 টাকা। তার মানে তোমার কাছে টাকা কম আছে কত? 9,000। এই 9,000 টাকাটা হলো তোমার অভাব। বুঝতে পারছো? তোমার কাছে টাকা আছে বাট এর থেকে বড় তুমি একটা কিছু কিনতে চাও, কিন্তু ওটা কেনার জন্য তোমার কাছে টাকা নেই। যতটুকু টাকা নেই ওইটাই তোমার অভাব। বুঝে গেলাম? তো যখনই আমরা ডেফিনেশন দিব, দেখবা তোমার বইয়ে সুন্দর করে একটা ডেফিনেশন দেয়া আছে। অভাব বলতে বোঝায় আমার অর্থনৈতিক সীমাবদ্ধতা, আমার অর্থনৈতিক যতটুকু সীমাবদ্ধতা সেটাকে আমি বলবো অভাব। এবার আরেকটা টপিক যেটা অভাবের সাথে রিলেটেড, ওটা হলো দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে অনেকে বোঝে প্রাচীন যুগের অনেক কিছু না। মনে করো তোমার একটা মোবাইল ফোন দরকার, কিছুদিন আগে কলেজে উঠছো, মোবাইল ফোন একটা দরকার। তুমি একটা মোবাইল ফোন পছন্দ করলা যেই মোবাইল ফোনটার দাম 40,000 টাকা, কিন্তু বাসা থেকে তোমাকে দিল 20,000 টাকা। এখন তোমাকে কি এই 20,000 টাকার মধ্যে মোবাইল ফোনটা কিনতে হবে? এইখানেও সেম ফ্যাক্ট আসে যে তোমার কাছে টাকা কম। মনে রাখবা দুষ্প্রাপ্যতা হলো সীমাবদ্ধতা, সম্পদ সীমিত। অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা কি জানো? অর্থনীতিতে সম্পদ সীমিত। আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য কি জানো? আমরা কখনো তোমার সন্তুষ্ট হতে পারি না। কিভাবে সন্তুষ্ট হতে পারি না? আমার কাছে এখন মনে করো একটা অ্যান্ড্রয়েড ফোন, আমার দরকার একটা আইফোন। সো আমি যখন টাকা পয়সা হবে আমি একটা আইফোন কিনবো। যখন একটা আইফোন হয়ে যাবে তখন আমি একটা ম্যাকবুকের দিকে যাব, একটা DSLR ক্যামেরার দিকে যাব। আস্তে 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 আমার ডিমান্ডটা বাড়তে থাকবে। এই যে আমাদের চাহিদা, এটা যে আস্তে আস্তে বাড়তেছে। বাট প্রথম দিকেও কিন্তু ইচ্ছা ছিল আমি একটা যদি ক্যামেরা কিনতে পারতাম। কেন কিনতে পারি না? কারণ আমার কাছে টাকা কম। ওই টাকা কম বিষয়টাকে আমি বলবো কি? দুষ্প্রাপ্যতা। তার মানে চাহিদার তুলনায়, আমি যদি তোমাদেরকে লিখে দেই মনে রাখবা, চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততাকে, চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততাকে আমরা বলবো দুষ্প্রাপ্যতা। সম্পদের অপর্যাপ্ততা। চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। তুমি একটা আইফোন কিনতে চাও, তোমার কাছে টাকা কম, এইটাই তোমার দুষ্প্রাপ্যতা। সো আমি দেখো তোমাদেরকে পড়াতে কিন্তু অলরেডি বলে ফেললাম যে ডেফিনেশন কি, সাথে আমরা উদাহরণ কি দিব। মনে রাখবা টিচার কখনো তোমার বইয়ের অ্যাকুরেট ডেফিনেশন তোমার কাছে চায় না। তুমি নিজে থেকে একটা উদাহরণ বানাবা, নিজে থেকে ডেফিনেশন বানাবা, বাট মনে রাখবা যাতে বইয়ের ডেফিনেশনের সাথে ম্যাচ করে যায়। সো আমরা উদাহরণ শিখলাম, আমরা সংজ্ঞাও শিখলাম। তোমরা দেখবা তোমাদের বোর্ড পরীক্ষায় অভাব এবং দুষ্প্রাপ্যতা থেকে প্রতি বছর ক এবং খ মার্কের ভিতরে প্রশ্ন আসে। তো অলরেডি কিন্তু আমরা আমাদের প্রথম যে দুইটা টপিক অভাব এবং দুষ্প্রাপ্যতা এই দুটা কভার আপ করে ফেলছি। সো আমরা যদি আমাদের স্লাইডটাতে আবার ব্যাক যাই, আমরা সংজ্ঞা শিখে ফেললাম, উদাহরণ শিখে ফেললাম, সাথে সাথে আমাদের 9টা টপিকের মধ্যে থেকে প্রথম টপিকটা কিন্তু ডান হয়ে গেল। দ্বিতীয় যে টপিকটা মনে রাখবা, এই টপিকটা একটা 3 স্টার টপিক। কেন 3 স্টার ভাইয়া? কারণ তুমি যদি এই জায়গাটাতে একটু দেখো, এখান থেকে ক খ উভয় জায়গায় প্রশ্ন আসে, প্লাস এখান থেকে গ ঘ মার্কের প্রশ্ন আসে। আমি এখন তোমাদেরকে একদম জিরো থেকে, মনে করো তুমি কিচ্ছু জানো না ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখা কি, তুমি কিচ্ছু জানো, আমি তোমাকে একদম জিরো থেকে শিখাবো। জাস্ট আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি যদি তোমাদেরকে প্রথমে বলি উৎপাদন সম্ভাবনা রেখা, দেখো নামটা একটু ভালো করে খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা রেখা। তার মানে আমরা বুঝতেছি এখানে কোনো একটা কিছুর সম্ভাবনা আছে, তাই না?
কখন আমরা সম্ভাবনা এই কথাটা আনি? যখন আমরা কোনো কিছুকে কম্পেয়ার করি। মনে করো তুমি এবং তোমার ছোট বা বড় ভাই বোন, মাঝে মাঝে এরকম হয় না যে বলল তোর বড় ভাইকে একটু দেখিস, তোর বড় ভাই এই কাজটা করতেছে, তোর ছোট বোন এই কাজটা করতেছে, যে একটা কম্পেয়ার। এই কম্প্যারিজনটা আমরা এবার আমাদের অর্থনীতিতে দেখব। কিভাবে আমাদের প্রশ্ন আসে আমরা একটু দেখি। তার আগে আমি তোমাদেরকে বলে দিই উৎপাদন সম্ভাবনা রেখা কি। মনে রাখবা, দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা, দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো আমি উৎপাদন সম্ভাবনা ডট 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 মানে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। তার মানে আমরা বুঝলাম আমরা দুইটা দ্রব্য নিয়ে কম্পেয়ার করব। এইবার আমি তোমাদেরকে বোঝাবো যে তোমাদের পরীক্ষার ভিতরে কেমন প্রশ্ন আসবে। প্রশ্নটাও তোমাদেরকে আমি নিজে থেকে লিখিয়ে দেবো এবং অ্যান্সারটাও লিখিয়ে দেবো। তো চলো আমরা দেখি। আমাদের গ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে এক্সামে এরকম একটা বক্স দেয়া থাকবে। আমরা ডেফিনেশনে পড়ছি না যে আমাদের দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা। আমি ঠিক দুইটা দ্রব্যই তোমাদেরকে দিচ্ছি, দুইটা দ্রব্যই দিচ্ছি। একটা হলো এক্স দ্রব্য আর একটা হলো ওয়াই দ্রব্য। আমরা যদি এক্স ওয়াই দ্রব্য নাও ধরি, মনে করো এটা হলো আমাদের কম্পিউটার আর এটা হলো আমাদের ল্যাপটপ। মানে কোনো একটা কোম্পানি সে কম্পিউটার কতটুকু উৎপাদন করবে, ল্যাপটপ কতটুকু উৎপাদন করবে, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। সো আমরা এক্স ওয়াই নিতে পারি, ল্যাপটপ কম্পিউটারও নিতে পারি। একটু ভালোভাবে আমাদের মানগুলো খেয়াল করো, কি কি মান আমাদের দেয়া থাকবে। ওকে, সো আমরা যদি মানগুলো একটু ধরে নিই, মনে করো আমাদের মান দেয়া আছে 0 থেকে 70 পর্যন্ত। কিভাবে? মনে করো আমাদের এখানে আছে 0, তারপর আছে আমাদের 40, 50, 60, 70। আমরা যদি এখানে দেখি, মনে করো আমাদের কম্পিউটার বা এক্স দ্রব্য প্রথমে 0 একক উৎপাদন করা হয়েছে, তারপর উৎপাদন আস্তে আস্তে বাড়তে 70 একক পর্যন্ত গেছে। সো যখনই আমি উৎপাদন সম্ভাবনা রেখাতে কি পড়ছি, দুইটা দ্রব্য উৎপাদন করবে, তার মানে একটা যদি আমি বাড়াই আরেকটা ডেফিনেটলি কমাতে হবে। তার মানে সিমিলারলি যখন এটা সর্বোচ্চ, ঠিক উল্টা হয়ে যাবে 0, 40, 50, 60, 70। অ্যান্ড এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন। আমাদের দেখো ক্লিয়ারলি আমরা বুঝতেছি যখনই আমি এক্স দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে বাড়াচ্ছি, তখন আমার ওয়াই দ্রব্যের উৎপাদন আস্তে আস্তে কমবে। কারণ কি, কোম্পানির অঢেল সম্পদ। আমি প্রথমে কিন্তু তোমাদেরকে বলছি দুষ্প্রাপ্যতা, চাইলে আমরা সব কিছু উৎপাদন করে ফেলতে পারবো না, কারণ আমার সম্পদটা লিমিটেড। ওকে, সো এই সম্পদটা লিমিটেডকেই আমরা চিত্রের মাধ্যমে এবার দেখব উৎপাদন সম্ভাবনা রেখা। সো আমাদের কোশ্চেন এটা দেয়া আছে, আমাদেরকে গ নাম্বারে বলবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, বাট আজকের ক্লাসের পর থেকে আর ফেস করবা না। দেখো একদম স্ক্র্যাচ থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া আপনি তো এখন গ্রাফ আঁকবেন, এক্সামের টাইমে আমাদেরকে কি গ্রাফ দিয়ে দিবে নাকি আমাদেরকে খাতার ভিতরে স্কেল দিয়ে আঁকতে হবে? এক্সাম হলে তোমাদের গ্রাফ টিচারের কাছে রাখা থাকবে। কেউ যদি খাতায় একটা কমফোর্টেবল হও, সে খাতায় আঁকতে পারবা। কেউ যদি গ্রাফে একটা কমফোর্টেবল হও, টিচারকে বললেই হবে স্যার আমি গ্রাফ প্রয়োজন, সে সিগনেচার করে তোমাকে গ্রাফটা দিয়ে দিবে। সো এটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন রাখা যাবে না, যেটাতে ছিলাম আমরা প্রথমে এখানে একটা 0 দিয়ে নিব। আমরা জানি আমাদের ভূমি অক্ষ যেটা থাকে এটা আমাদের এক্স অক্ষ, আর আমাদের লম্ব অক্ষ যেটা থাকে এটা আমাদের ওয়াই অক্ষ। এটা মাথায় রাখো, ভূমিতে যেটা আছে, যেটা আমরা নিচের দিকে দিচ্ছি, এটা আমাদের এক্স অক্ষ, তার মানে প্রথমটা, আর লম্ব অক্ষ মানে ওয়াই মানে দ্বিতীয়টা। আমাদের এখানে যে যে মান আছে আমরা সেগুলোকেই নিব। কিন্তু একটু মনে রাখবা, 0 থেকে এই জায়গাতে যে মানটা, প্রথম যে মানটা নিব, এটা আমরা একটু লম্বা নিব, কারণ চিত্রটা দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, কারণ আমরা সচরাচর যদি গ্রাফ পেপারটা দেখি তাহলে আমরা দেখব 0-এর পরে 5, 10, 15 থাকে, কিন্তু আমরা প্রথমে এখানে নিচ্ছি 40। তার মানে আমাদের চিত্রটা কি একটু সুন্দর হইতে হলে একটু স্পেস আমরা বেশি নিব। সো আমি মনে করো প্রথমে লম্ব অক্ষ নিলাম 40। সবাই একটু ভালোভাবে খেয়াল করে এই জায়গাটা। অ্যান্ড এটা যদি তুমি পারো, তোমার একটা সৃজনশীল এনশিওর হচ্ছে। আমি কিন্তু বলে রাখলাম, একটা ফুল সৃজনশীল চ্যাপ্টার 1-এর একটা টপিক থেকে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পিস। সো 40, আমার পরে আছে 50। সো আমি 50টা দিয়ে নিই, 40, 50। এখানে যা যা মান আছে আমি ওগুলাই দিব, 60, 70।
সো 40, 50, 60, 70 দিয়ে নিলাম, 40টি একটি স্পেস নিছি বিকজ অফ দ্য আমাদের মান, যে মানগুলো আমাদের দেয়া আছে। এরপরে আমরা সিমিলারলি ভূমি অক্ষেও নিয়ে নিব 40, 50, 60, 70। তার মানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের আমাদের যে মানগুলো আছে মানগুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এবার দেখো এক্স অক্ষের মান যখন আমাদের 0, এক্স অক্ষের মান কত 0, আমি কিন্তু দেখাই দিচ্ছি এক্স অক্ষের মান। আমি তোমাদের সুবিধার জন্য মনে করো কালারটা একটু চেঞ্জ করে নিই। এক্স অক্ষের মান যখন 0 তখন ওয়াই অক্ষের মান কত 70। আমরা জাস্ট এই 70-এর এখানে একটা বিন্দু দিয়ে এটাকে এ একটা আমরা বিন্দুর নাম দিয়ে রাখবো, যাতে করে আমাদের বুঝতেই হয়েছে যে আমরা কখন কোনটা কোন বিন্দুতে দিছি। তো আমাদের প্রথমটা ডান। আমাদের পরেরটা আছে কি এক্স যখন 40, এই দেখছো এক্স যখন 40 তখন ওয়াই কত 60। আমরা জাস্ট এভাবে করে মিলাই দিব। যারা গ্রাফে করবা তাদের জন্য ইজিয়ার হবে, কারণ মানগুলো মানে তোমার রেখাটা দেখতে অনেক সুন্দর হবে। এরপর আমরা যদি দেখি এক্স এর মান যখন 50, ওয়াইয়ের মানও তখন 50। এই জায়গাটা একটু মাথায় রাখবা, কারণ এটা আমাদের পরবর্তীতেও কাজে দিবে। দুইটাই মিলে গেছে, তার মানে এই জায়গাটাতে উৎপাদন করলে আমি দুইটা প্রোডাক্টই সমানভাবে উৎপাদন করতে পারবো, দুই জায়গা থেকে আমার প্রফিটটা সর্বোচ্চ হবে। সো আমার এটাও 50, এইটাও 50, আমি এঁকে ফেললাম। এরপরে এক্স যখন আমার 60 তখন ওয়াই কত 40। এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, প্রথমে আমার এক্স দ্রব্য কিন্তু আস্তে 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 বাড়তেছে, অন দ্য আদার হ্যান্ড ওয়াই দ্রব্য কিন্তু আমার আস্তে আস্তে কমতেছে। দেখতেছো একটা বাড়তেছে আর একটা কমতেছে, এইটাই কিন্তু আমার উৎপাদনের সম্ভাবনা। আমি কতটুকু একটা প্রোডাক্ট বাড়াবো, কতটুকু আর একটা প্রোডাক্ট কমাবো। অ্যান্ড লাস্টলি দেখো আমাদের এক্স যখন 70, ওয়াই তখন 0। তার মানে 0 থাকলে কি এখানে যে মান আছে এইটাই হবে, তাই না? এবার আমাদের আর কিচ্ছু করা লাগবে না, আমরা জাস্ট আমাদের এই চিত্রটাকে নিয়ে এখানে বসাই দিব। এই চিত্রটাকে নিয়ে জাস্ট এখানে বসাই দিব। আর আমরা কি করব, এই যে বিন্দুগুলোর যে নাম আছে এগুলাকে এ বি সি ডি ই এঁকে ফেললাম। মনে রাখবা এই জায়গাটা হলো আমাদের উৎপাদন সর্বোচ্চ হবে, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, এবং এই জায়গাটাতে একটা কোম্পানি সর্বোচ্চ উৎপাদন করে। আমাদের আম্মুরা যখন আমাদেরকে, মনে করো আমি যখন কলেজ থেকে আসতাম আমার আম্মু আমাকে দুপুরে খাওয়াই দিত। সো আমি সর্বোচ্চ গেলে 2 প্লেট খাইতে পারতাম। সো মনে করো আমার সর্বোচ্চ খাওয়ার ক্যাপাসিটি এতটুকু, সর্বোচ্চ খাওয়ার ক্যাপাসিটি এতটুকু, বা আমি কতটুকু কনজিউম করতে পারি। এখন আমাকে যদি 2 প্লেটের জায়গায় 5 প্লেট খাওয়ায় আমার বমি হবে না? এই জায়গা থেকে আমাদের ঘ নম্বরের কোশ্চেনটা আসে। মনে করো তোমার ঘ নম্বরের এটা ডান, তুমি এটা এঁকে ফেলছো। ঘ নম্বরে তোমাকে কি বলবে জানো? ঘ নম্বরে তোমাকে বলবে যে আমরা যে গ নম্বরে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম সেই জায়গাটাতে আমরা যদি একটু পরিবর্তন করি তাহলে আমাদের চিত্রটা কি পুনরায় আঁকা সম্ভব? তার মানে আমাদের এক্স ওয়াইয়ের নতুন কিছু মান দিবে। সো এক্স ওয়াইয়ের নতুন মানগুলো আমরা যদি একটু দেখি, এক্স এর মান যদি 40 হয়, ওয়াইয়ের মান কি 45 পসিবল? অন দ্য আদার হ্যান্ড এক্স এর মান যদি আমাদের 50 হয় তাহলে ওয়াইয়ের মান, এক্স এর মান যদি আমাদের 70 হয় তাহলে ওয়াইয়ের মান 60 দিয়ে কি পসিবল নাকি? এক্স এর মান যদি 70 হয় ওয়াইয়ের মান 60 দিয়ে পসিবল নাকি? এখন তোমরা বলতে পারো ভাইয়া আবার চিত্র আঁকতে হবে। হ্যাঁ, আবার আঁকতে হবে, কিন্তু আমি তোমাদেরকে একটু বলে রাখি এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করো। এক্স এর মান 40, ওয়াইয়ের মান 45, এক্স এর মান 70, ওয়াইয়ের মান 60। আমরা এই জায়গাটাতে যখন চিত্র আঁকছি তখন কিন্তু আমাদের মানগুলো অলরেডি আছে, একটা ব্যালেন্স ফিগারে আছে। আমাদের জাস্ট এই চিত্রের সাথে ওই মানগুলা একত্র করে ফেলতে হবে। আমি তোমাদেরকে এই চিত্রের মধ্যে একত্র করে ফেলা দেখাচ্ছি, খেয়াল করো। আমাদেরকে কি বলছে? এক্স এর মান 40, ওয়াইয়ের মান 45। এটা কিন্তু ঘ নম্বরের প্রশ্ন। আমি এখন তোমাদেরকে যতটুকু পড়াচ্ছি এটা কাভার আপ করলেই একটা সৃজনশীল মানে 10 মার্ক কাভার, পুরাপুরি কাভার। সো ভালোভাবে খেয়াল করো, এক্স এর মান 40, ওয়াইয়ের মান 45। তার মানে আমরা যখন দেখতেছি এক্স এর মান 40, আমি এখানে একটু লিখে রাখি এক্স 40, ওয়াই 45। ওকে, দেখো এক্স 40 আমাদের অলরেডি আছে, ওয়াই 45, তার মানে 40 থেকে 50-এর মাঝখানে কত? 45, তার মানে এই মাঝখানটাকে আমরা বলবো 45, তাই না? এই জায়গাটা কি উৎপাদন করা পসিবল? ইয়েস, ডেফিনেটলি উৎপাদন করা পসিবল। কারণ এই যে এখানে আমি যদি অন্য একটা কালার নিই, অন্য একটা কালার নিয়ে যদি তোমাদেরকে দেখাই, এই যে এই বিন্দু, মনে করো এই বিন্দুতে কি উৎপাদন পসিবল? এ বি সি ডি ই, এটা আমাদের আছে এফ, নতুন একটা মান দিলাম এফ। এরপরে আমাদের বলছে যে এক্স যদি 70 হয় ওয়াই কি 60 হওয়া পসিবল? তার মানে এক্স যদি 70 হয়
ওয়াই কি আমাদের 60 হওয়া পসিবল? আমরা প্রথমটা আঁকলাম যেটা আমাদের এফ বিন্দু, এটা পসিবল, কারণ আমরা জানি সর্বোচ্চ এই জায়গাটাতে উৎপাদন করতে পারি আমরা, তার মানে এর ভিতরে যদি হয় আমরা ডেফিনেটলি উৎপাদন করতে পারবো। এইবার একটা পয়েন্ট আসে, কি পয়েন্ট? যে ভাইয়া এক্স যদি 70 হয়, এক্স 70 এই যে এখানে আছে, আর ওয়াই 60, এখানে কিন্তু খেলা এবার জমে যাবে, দেখো এক্স 70 ওয়াই 60, তার মানে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে গেছে। কি হয়েছে? বাইরে চলে গেছে। এই বিন্দুটাকে আমরা কি বলবো জানো? এই বিন্দুটাকে আমরা বলবো হলো অসম্ভব উৎপাদন। কারণ ওই যে একটু আগে বললাম যে আমি খেতে পারি 2 প্লেট, আম্মু যদি আমাকে জোর করে 5 প্লেট খাওয়াতে যায় সেটা আমার ক্যাপাসিটির বাইরে, আমি বমি করে ফেলবো, কারণ ওটা আমার আওতার বাইরে। তোমার জমি আছে 2 বিঘা, এখন তুমি যদি 5 বিঘা উৎপাদন করতে চাও তাহলে কি পারবা না, পাশের জনের সাথে মারামারি করতে হবে। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। আমাদের ঘ নম্বরের ক্ষেত্রে আমাদেরকে দেখাই দিতে হবে এফ জি, এই জি বিন্দুতে আর এই এফ বিন্দুতে কি উৎপাদন সম্ভব নাকি না। যখনই আমরা ব্যাখ্যা লিখতে যাব, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, তো ব্যাখ্যা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে বলতেছি। তো যেটা বলছিলাম, ঘ নম্বরের ক্ষেত্রে আমরা লিখব এফ বিন্দু যেটি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে বা ভিতরে অবস্থিত, এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু অপরপক্ষে যেটি জি বিন্দু, এই জি বিন্দু যেহেতু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, তাই এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এইভাবে যদি তুমি লেখো, তাহলে আমরা যদি আবার আমাদের টপিকটাতে চলে যাই, এভাবে যদি তুমি লেখো তাহলে তোমার সংজ্ঞা কাভার হলো, উদাহরণ কাভার হলো, প্রথমে আমরা গ নম্বরে যে রেখা আঁকলাম সেটার মধ্যে আমাদের রেখাকা কাভার হলো, এবং আমরা কি পরবর্তীতে যদি উৎপাদন বাড়াই আঁকা সম্ভব নাকি সম্ভব না, মানে যে সীমাবদ্ধতা সেইটাও আমাদের কাভার আপ হয়ে গেল। তার মানে আমরা অলরেডি আমাদের 2টা টপিক কাভার আপ করে ফেললাম। অ্যান্ড এগেইন আমি যেটা বলতেছিলাম যে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিন্তু তোমাদের সৃজনশীল আসবে। অলরেডি কিন্তু আমাদের 2টা টপিক কাভার। থার্ড টপিকটা আরও ইন্টারেস্টিং। থার্ড টপিকটা হলো আমাদের সুযোগ ব্যয়। এবার আমি তোমাদেরকে খুব মজার একটা এক্সাম্পল দিব। সুযোগ ব্যয় আমরা এতটুকু কিন্তু কাভার আপ করে ফেলছি। সুযোগ ব্যয়, অনেকে বলে থাকে সুযোগ বুঝে ব্যয় করাকে সুযোগ ব্যয় বলা হয়, বাট এটা কিন্তু আদতে না। সুযোগ ব্যয় কি? তুমি এখন আমার এই ক্লাসটা করতেছো, এই ক্লাস করতে গিয়ে তোমার কিছু জিনিস ছেড়ে দিতে হয়েছে, মানে কিছু জিনিস তুমি করতে পারতেছো না। কেউ মোবাইলে রিলস দেখতে পারতেছে না, কেউ ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারতেছে না, কেউ ফুটবল খেলতে চাইতে ফুটবল খেলতে পারতেছে না, কেউ আবার ঘুমাতে পারতেছে না। তুমি আমার এই ক্লাসটা করার জন্য যে জিনিসটাকে ছেড়ে দিয়েছো সেটাই হলো সুযোগ ব্যয়। কিন্তু অর্থনীতি থেকে আমি কিভাবে বলবো? অর্থনীতি থেকে আমি এটাকে বলবো দুটি দ্রব্যের মধ্যে, খেয়াল করো, দুটি দ্রব্যের মধ্যে একটিতে বিনিয়োগ করলে বা একটি গ্রহণ করলে, একটি বিনিয়োগ করলে অন্যটিতে বিনিয়োগ করার সুযোগ ছেড়ে দিতে হয়। অন্যটিতে বিনিয়োগের সুযোগ ছেড়ে দিতে হয়। তার মানে আমি কি একটা কাজ করলে আমি আরেকটা করতে পারতেছি না, ছেড়ে দিতে হয়। এই যে আমি একটাতে বিনিয়োগ করলাম আরেকটাতে বিনিয়োগ করলাম না, সুযোগ ছেড়ে দিলাম, এটাই হলো আমার সুযোগ ব্যয়। ডেফিনেশন বুঝতে পারলাম, বাট ভাইয়া পরীক্ষার সময় না উদাহরণ মাথায় আসে না। ডেফিনেশন ভালোভাবে লিখি, উদাহরণ না মাথায় আসে না। ভাইয়া আসি তো, চিন্তা করো না, অর্থনীতিতে A+ পাওয়ানোর জন্য ভাইয়ার উপরে ভরসা রাখো, A+ হয়ে যাবে। উদাহরণ কি? মনে করো তুমি উদাহরণ দিলা, তোমার পকেটে 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তুমি, তোমার মনে করো খিদা লাগছে, তুমি যে কোনো একটা খাবার খাইতে পারো। তুমি মনে করো একটা ছোট পিৎজা খাইতে পারো, অথবা মনে করো তুমি একটা ছোট বার্গার খাইতে পারো। এই যে পিৎজা বা বার্গার, এই দুইটার মধ্য থেকে তুমি যদি বার্গার কিনে ফেলো, তুমি তো আর পিৎজা কিনতে পারতেছো না, কারণ তোমার কাছে সম্পদ সীমিত। আমরা যেটা স্টার্টিংয়েই পড়ছি, আমার কাছে সম্পদ সীমিত। অ্যান্ড মনে রাখবা, অর্থনীতিতে সম্পদের সীমাবদ্ধতা এটা সবচেয়ে বড় সমস্যা, কারণ আমরা টাকার কম থাকার কারণে আমরা সব কাজ করতে পারি না, মানে এটাই অর্থনীতির সবচেয়ে বড় ব্যারিয়ার। সো এই যে তুমি 100 টাকা দিয়ে বার্গার কিনলা, তোমাকে পিৎজা ছেড়ে দিতে হলো, এইটাই হলো বার্গারের সুযোগ ব্যয়। বার্গারের সুযোগ ব্যয় কি? পিৎজা। বার্গারের সুযোগ ব্যয় কি? পিৎজা। আমরা সংজ্ঞা বুঝে ফেললাম, উদাহরণ বুঝে ফেললাম, বাট এখান থেকে কিন্তু ম্যাথ আসবে আমাদের। কিভাবে ম্যাথ আসবে? আমরা একটু আগে
আমাদের এই যে বক্সটা দেখছি না, এখানে আমরা কি দেখছি, একটার উৎপাদন বাড়াতে গেলে আরেকটার উৎপাদন কমাতে হয়। এখানেও কিন্তু জিনিসটা সেম, আমি একটার উৎপাদন বাড়াচ্ছি, আমি আরেকটা উৎপাদন কমাচ্ছি, তার মানে আমি একটাকে প্রায়োরিটাইজ করতেছি আর একটাকে আমি লো প্রায়োরিটাইজ করতেছি, মানে একটা আমি চুজ করতেছি আর একটাকে ছেড়ে দিচ্ছি। এটাই তো আমার সুযোগ ব্যয়, তাই না? সো আমি যদি এই জায়গাটাই আবার ওইখানে আমি ইমপ্লিমেন্ট করি, দেখো তাহলে আমার সুযোগ ব্যয়টা কেমন হবে। সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমি যদি এখানে যদি আমি একটা বক্স দেই, এখানে একটা বক্স দিলাম, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এটা আমার সুযোগ ব্যয়, এটা আমার কি সুযোগ ব্যয়। তো আমি কি দেখছি, এক্স ছিল 0, 40, 50, 60, 70। সিমিলারলি আমার ছিল 70, 60, 50, 40, 0। এই যে আমি এক্সের উৎপাদন বাড়াতে গিয়ে বা কমাতে গিয়ে ওয়াই দ্রব্যের কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটাই আমার সুযোগ ব্যয়। আমি প্রথমটাকে ব্ল্যাঙ্ক রাখলাম, পরেরটা কি দেখো, এখানে 10 একক, প্রতিটা ঘরে আমাকে 10 একক করে করে ছাড় দিতে হচ্ছে, অ্যান্ড লাস্টে এসে আমাকে 40 একক ছাড় দিতে হচ্ছে। এই যে একটার উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটা আমি কতটুকু ছেড়ে দিচ্ছি, খেয়াল করো, এইখানে আমি উৎপাদন ছাড়তেছি, তার মানে এইখানে উৎপাদন বাড়তেছে, এইটাই আমার সুযোগ ব্যয়। আমার এক জায়গাতে ছাড়তে হবে আর এক জায়গাতে আমার উৎপাদন বাড়াতে হবে, ভেরি সিম্পল। তো সুযোগ ব্যয় থেকে সচরাচর আমাদের সৃজনশীল আসে না, খ মার্কের প্রশ্ন আসে, আমাদেরকে প্রশ্ন বলতে পারে যে সুযোগ ব্যয় কি, এর একটি উদাহরণ দাও। আবার খ নাম্বারেও আসতে পারে, তখন আমাদের কি করতে হবে, সুযোগ ব্যয় সুন্দর করে ডেফিনেশন লিখতে হবে, একটা বা দুইটা উদাহরণ, অথবা তুমি এরকম একটা বক্স করেও দিয়ে দিতে পারো। আমাদের সুযোগ ব্যয় টপিকটাও কিন্তু কাভার আপ হয়ে গেল। এবার যদি আমরা আমাদের টপিক ওয়াইজ স্লাইডটাতে আরেকবার যাই, দেখো আমরা এখন পর্যন্ত 3টা টপিক কাভার আপ করছি, কিন্তু টপিক কাভার আপের সাথে সাথে কোশ্চেনগুলো যদি আমরা একটু দেখে নিই। সো দেখো আমাদের ক মার্কের জন্য আমরা অলরেডি যেটা বলছি, দেখো দুষ্প্রাপ্যতা কি, এটা কিন্তু ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 একই বছরে 2বার আসছে। সো প্রুভেন, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে দেখো শ্রমনিবিড় উৎপাদন বলতে কি বোঝায়, শ্রমনিবিড় উৎপাদন মানে হলো কোন কান্ট্রি শ্রমিকদেরকে দিয়ে বেশি কাজ করায় উৎপাদন করে। আরেকটা এটার অপোজিটও আসতে পারে, যেমন এটা তো এই বছর আসছে, 2023 সালে আসছে। শ্রমনিবিড় উৎপাদন কি, মেবি তোমাদের আসতে পারে মূলধন নিবিড় উৎপাদন কি। মূলধন নিবিড় উৎপাদন বলতে বোঝায় যেসব কান্ট্রির একটু বেশি টাকা পয়সা আছে, তারা টাকা বেশি ইউজ করে, এটা হলো মূলধন নিবিড়। আর উৎপাদন সম্ভাবনা রেখা কি, অলরেডি তোমাদেরকে বলে ফেললাম, যেটা ঢাকা বরিশাল বোর্ড 2023 আসছে। সুযোগ ব্যয় থেকে ক মার্কের কোনো প্রশ্ন আপাতত আসে নাই, কিন্তু খ মার্কের যদি দিকে আমরা একটু যাই, আমরা দেখব দুষ্প্রাপ্যতা থেকে দেখো বিশেষ অভাব কি, আমরা অলরেডি বলে ফেললাম। তারপর হলো সম্পদের স্বল্পতা, মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, ক্লাসের স্টার্টিং থেকে এটা নিয়ে আলোচনা করতেছি। এরপর হলো অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যা, মানে আমি কোনটা চুজ করব। ওই যে বললাম, আমি কি বার্গার খাবো নাকি আমি পিৎজা খাবো, এইটা চিন্তা করে সবচেয়ে বড় সমস্যা অর্থনীতিতে, এটাও কিন্তু অলরেডি কাভার। সো দেখো ঢাকা বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 যা পড়াচ্ছি এগুলো বোর্ড পরীক্ষার কোশ্চেন। অ্যান্ড উৎপাদন সম্ভাবনা রেখা কি, নির্বাচনের সমস্যা মূলত কি ধরনের উদ্ধৃত, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। সুযোগ ব্যয় কুমিল্লা বোর্ড, যেখানে সবচেয়ে টাফেস্ট কোশ্চেন হয়, সুযোগ ব্যয় বলতে কি বোঝায়, এটা কিন্তু কাভার আপ করে ফেলছি। তার মানে ভাইয়া যা বোঝাই দিচ্ছি, বোর্ড পরীক্ষা এগুলাই আসতেছে। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেই জায়গা থেকে একটা ফুল সৃজনশীল পাবা। সো মাথা এখনই আউট হয়ে যাচ্ছে, তাই না? ভাইয়া চ্যাপ্টার 1 থেকে 2টা সৃজনশীল? ইয়েস, চ্যাপ্টার 1 থেকে আমাদের বিগত বছরগুলোতে 2টা করে সৃজনশীল আসছে। এখন আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেখান থেকে টোটাল একটা সৃজনশীল ফুললি কাভার পাবা। টপিকটা কি? টপিকটার নাম হলো অর্থব্যবস্থা। এখন কথা হলো ভাইয়া, এতক্ষণ তো ম্যাথমেটিক্যাল টার্ম বোঝাইলেন, অনেক কিছু বললেন, বাট অর্থব্যবস্থাটা কি? অর্থব্যবস্থা বলতে বোঝায় আমাদের এই পুরো পৃথিবী কেমন ইকোনমিক সিস্টেম নিয়ে চলে, বা ওরা অর্থনীতিতে কোন জিনিসটা ফলো করে, এটাকেই আমরা বলবো অর্থব্যবস্থা। মনে রাখবা, এই অর্থব্যবস্থা থেকে আমাদের ক মার্ক, খ মার্ক, গ, ঘ সব জায়গাতে প্রশ্ন আসতে পারে। তার মানে কতটা ইম্পর্টেন্ট আই গেস তুমি বুঝে গেছো। অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? এই অর্থব্যবস্থা যখন আমরা বুঝবো, আমরা ডেফিনেশন পড়বো, আমরা বৈশিষ্ট্য দেখব, আমরা উদাহরণ দেখব, প্লাস আরেকটা জিনিস মনে রাখবা, অর্থব্যবস্থার মধ্যে কোন দেশ কেমন অর্থব্যবস্থা ফলো করে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব স্টুডেন্ট অর্থব্যবস্থা কি এইটা আইডেন্টিফাই করতে পারবে, বাট উদাহরণে গিয়ে কোন দেশ এই অর্থব্যবস্থা ফলো করে এইটা কিন্তু অন্যান্য স্টুডেন্ট পারবে না, বাট তোমরা পারবা।
কারণ তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে করতেছো। মনে রাখবা অর্থ ব্যবস্থাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 4টা ভাগে। দেখো ভাইয়া কিন্তু তোমাদেরকে একটা চিত্র আঁকে দেখাচ্ছি। মনে রাখবা অর্থনীতিতে স্টুডেন্টদের মার্ক অ্যাভারেজ হওয়ার রিজন হলো ওরা সবাই জাস্ট থিওরি লেখে, সবাই জাস্ট থিওরি লিখতেছে, 3-4 পেজ শুধু থিওরি। কিন্তু টিচার যদি তোমার খাতার ভিতরে একটু দেখে তুমি একটু ইউনিকভাবে চিত্র আঁকছো, ইউ উইল গেট আ ডিফারেন্ট অ্যান্ড হায়ার মার্ক। সো অর্থনীতিতে অর্থব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ভাইয়া সবগুলো উদাহরণ দিয়ে সংজ্ঞা দিয়ে দিয়ে বুঝাই দিব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এরপর হলো আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তারপরে আছে আমাদের মিশ্র অর্থব্যবস্থা, অ্যান্ড শেষে আমাদের আছে ইসলামী অর্থব্যবস্থা। সো এই 4 ধরনের অর্থব্যবস্থা থেকে আমাদের একটা ফুল সৃজনশীল আসবে। কিভাবে আসবে আমি 4টা পড়ানোর পর তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাচ্ছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? মনে রাখবা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে যখনই আসবে একটা ওয়ার্ড কোশ্চেনে থাকবে, সেটা হলো স্বাধীনতা। তার মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে স্বাধীনতা সবার আছে। কার কার স্বাধীনতা আছে? এটা কিন্তু ওই যুদ্ধের স্বাধীনতা না, বাই দ্য ওয়ে। এটা হলো ক্রেতা বিক্রেতার স্বাধীনতা। ক্রেতা বিক্রেতা, ভোগকারী, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সে হলো বিনিয়োগকারী। সবার স্বাধীনতা আছে। কিসের স্বাধীনতা? বিনিয়োগকারী কত টাকা ইনভেস্ট করবে সেটা সে স্বাধীন। দেখাশোনা মানে তার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করার কোনো এই হেডেকটা তার নাই যে আমি এত টাকা বিনিয়োগ করলে আমার কি হবে, আমার টাকা কেউ নিয়ে চলে যাবে নাকি, আমার সাথে কোনো প্রতারণা হবে নাকি, এরকম কোনো চিন্তা ভাবনা তার নাই। তার মানে তার ফ্লেক্সিবিলিটি আছে। এরপরে ক্রেতা, যারা আমরা কতটুকু প্রোডাক্ট কিনবো এটা আমাদের উপর, আমাদের পকেটে টাকা আছে, আমি প্রোডাক্ট কিনতে পারবো। বিক্রেতা, যে ব্যক্তি বিক্রি করবে সে কতটুকু প্রোডাক্ট বিক্রি করবে এটা তার ইচ্ছা। সে চাইলে দোকান বন্ধ করে ঘুমায় থাকতে পারে, এটা তার ইচ্ছা। এই রুলস অ্যান্ড রেগুলেশন দেখার মতো এখানে কেউ নাই। এরপর আছে আমাদের ভোগকারী, তার মানে আলটিমেটলি আমরা যে জনগণ আছি তাদেরকে বোঝাচ্ছি। তার মানে যদি আমরা ডেফিনেশন লিখতে যাই, আমরা লিখব যে অর্থব্যবস্থায় উৎপাদনকারী, ভোগকারী, বিনিয়োগকারী এবং সকল ধরনের মানুষের বা সকল উপাদানের স্বাধীনতা বিরাজমান, তাকে আমরা বলবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। সো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে ফেললাম। এখন মনে প্রশ্ন, ভাই আপনি একটু আগে বললেন উদাহরণ দিতে, উদাহরণ কোন কোন কান্ট্রির দিব? সো এই জায়গাটাই হলো মেইন ফ্যাক্ট। আমাদেরকে মনে রাখতে হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কোন কোন কান্ট্রি ফলো করে, এইটা মনে রাখো। অ্যান্ড এটা পারলে নিজের খাতায় নোট ডাউন করে রাখবা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ফলো করে ইউএসএ, তার মানে আমেরিকা, জাপান, অ্যান্ড আরও একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হলো আমাদের দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া, খেয়াল করো, তোমাকে পরীক্ষার মধ্যে বলবে প্রশ্নের ভিতরে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। তুমি ডেফিনেশন লিখলা, লেখার পরে লাস্টে গিয়ে লিখলা উদাহরণ। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, এই 3টি দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিরাজমান। তোমার টিচার তোমার খাতা দেখে ডেফিনেটলি তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য হবে, কারণ এমনও হতে পারে যে অন্যান্য কোনো খাতার ভিতরে সেই জিনিসটা পায় না, এবার তোমার খাতার ভিতরে পাবে, কারণ তুমি আমাদের সাথে ক্লাস করতেছো। আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ডান, ভেরি সিম্পল, ভেরি ইজি। এরপরে আছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। মনে রাখবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক থেকে একটু উল্টা, মানে ওখানে স্বাধীনতা থাকবে না, ভেরি সিম্পল। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যদি আমি চলে যাই সমাজতান্ত্রিক, অনেক স্টুডেন্ট মনে মনে বলতেছে যে ভাইয়া এগুলো তো ইজি, এগুলো তো ডেফিনেটলি পেরে যাব। বাট যখন আমি 4টা অর্থব্যবস্থা তোমাকে পড়ায় ফেলবো, যখন তোমাকে আমি বলবো বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, তখন তুমি একটু প্যাচে পড়বা। বাট তুমি যদি লাস্ট পর্যন্ত থাকো তুমি কিন্তু আর প্যাচে পড়বে না, কারণ ভাইয়া বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেগুলো থেকেই তোমাদেরকে পড়াচ্ছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি নিয়ম নীতি থাকে, নিয়ম নীতি থাকে। এখন অনেকে বলতে পারো ভাইয়া নিয়ম নীতি থাকা তো ভালো, ইচ্ছা মতো কেউ কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করতে পারবে না। বাট এখানে নিয়ম নীতির নামে একটু বেশি নিয়ম নীতি থাকে। নিয়ম নীতিগুলো কি? কতটুকু বিনিয়োগ করব, মানে নির্দিষ্ট বিনিয়োগ, নির্দিষ্ট বিনিয়োগ, অলসো নির্দিষ্ট আমার ভোগ, মানে কতটুকু আমি খাবার কিনবো এইটা পর্যন্ত সেট করে দেয় গভর্নমেন্ট থেকে, সরকার এটা পর্যন্ত সেট করে দেয়। আমি কোথায় ঘুরতে যাব
আমি কি শহরের বাইরে ঘুরতে যেতে পারবো, আমি কি দেশের বাইরে ঘুরতে যেতে পারবো না কিনা এইটাও বন্ধু গভর্নমেন্ট সেট করে দেয়। এখন তুমি ভাবতেছো ভাই এমন কি কোনো কান্ট্রি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। আমরা একটু আগে দক্ষিণ কোরিয়া পড়লাম না? এই দক্ষিণ কোরিয়ার আর একটা কান্ট্রি আছে না, উত্তর কোরিয়া, তোমরা সবাই জানো কিম জং উন। সো এই যে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম উদাহরণ হলো আমাদের উত্তর কোরিয়া। কারণ আমরা জানি উত্তর কোরিয়াতে সব কিছু তাদের ইন্টারনালি করা হয়, বাইরের কোনো ইনভলভমেন্ট নাই। তার মানে কিম জং উন যা বলবে ওই দেশের মানুষকে তাই পালন করতে হবে, না করলে কি হবে এটা তোমরা সবাই জানো। এর পাশাপাশি রুলস অ্যান্ড রেগুলেশনের দিক দিয়ে আরও একটু স্ট্রিক্ট আরও দুইটা কান্ট্রি আছে, সেই দুইটা কান্ট্রি হলো আমাদের চীন। তোমরা জানো চীনের ভিতরে অনেক ধরনের অ্যাপ যেগুলো বাইরের কান্ট্রিগুলোতে আছে ওগুলো ব্যান করা হয়েছে, অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো বাইরের কান্ট্রিতে আছে ওগুলো ব্যান করা হয়েছে। তার মানে চীনের ভিতরেও রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক স্ট্রিক্ট। অ্যান্ড আরও একটা কান্ট্রি আছে যেটা হলো আমরা অনেকে জানি অনেকে জানি না, সেটা হলো কিউবা। এই কিউবাতেও কিন্তু সিমিলারলি রেস্ট্রিকশনস অনেক বেশি। তার মানে কতটুকু বিনিয়োগ করব, কতটুকু ভোগ করব, কতটুকু আমি সেভ করে রাখবো, সব কিছু গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হয়। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিতরে দেখলাম স্বাধীনতা আছে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখলাম রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয়। এরপরে যে অর্থব্যবস্থাটা দেখব সেটা আমাদের দেশের অর্থব্যবস্থা, যেটা হলো আমাদের মিশ্র অর্থব্যবস্থা। সো মিশ্র অর্থব্যবস্থা কি জানো? মিশ্র অর্থব্যবস্থা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একত্রিত হয়ে যে অর্থব্যবস্থা গঠিত হয় তাকে আমরা বলবো মিশ্র অর্থব্যবস্থা। ডেফিনেশন হয়ে গেল, এইটাই ডেফিনেশন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিকগুলো এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার রুলস অ্যান্ড রেগুলেশনের দিকগুলো একত্র করে যে অর্থব্যবস্থা গঠিত হয় তাকে আমরা বলবো মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা তার মানে কি? এবার সব কিছু একদম জগা খিচুড়ি বানায় মিক্স করা হচ্ছে, ইয়েস এটাই করা হয়। সো মিশ্র অর্থব্যবস্থার ভিতরে উদাহরণ যদি আমি বলি, উদাহরণে প্রথমেই চলে আসবে বাংলাদেশ, এরপরে চলে আসবে আমাদের প্রতিবেশী কান্ট্রি ভারত, অ্যান্ড এরপরে আমাদের আরেকটা কান্ট্রি চলে আসবে, সেটা হলো আমাদের ইউকে। ইউএসএ আমাদের গেছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, আর ইউকে যাবে আমাদের মিশ্র অর্থব্যবস্থায়। সো এইটা হলো আমাদের উদাহরণ প্লাস আমাদের সংজ্ঞা। ক্লিয়ার? আরও একটা অর্থব্যবস্থা কিন্তু বাকি, সেটা হলো আমাদের ইসলামী অর্থব্যবস্থা, তাই না? সো ইসলামী অর্থব্যবস্থা বলতে আমাদের বোঝায়, আমরা এটা নাম শুনেই বুঝে যাচ্ছি যে যারা ইসলামী আইন ফলো করে, একদম প্রপারলি ইসলামী আইন ফলো করে থাকে, তাদেরকে আমরা কোন ধরনের অর্থব্যবস্থার ভিতরে ফেলবো? ইসলামী অর্থব্যবস্থার ভিতরে ফেলবো। অ্যান্ড এটার উদাহরণগুলো খুবই লিমিটেড। ইরান, তারপর আমাদের কে আছে? আরব আমিরাত বা হলো আমাদের সৌদি। আমি যদি তোমাদেরকে একটু লিখে লিখে দেখাই দিই, উদাহরণের ভিতরে আমাদের আছে আরব, বা আমি যদি সৌদি আরব, তারপর আমাদের আছে পাকিস্তান, সৌদি আরব, পাকিস্তান, আর হলো আমাদের ইরান। তার মানে এরা ফুললি ইসলামিক যে আইনগুলো আছে সেগুলোকে ফলো করে তাদের অর্থব্যবস্থাটা পরিচালনা করে। এতটুকুর মধ্যে সবাই বুঝে গেছে 4 ধরনের অর্থব্যবস্থা। ক্লিয়ার? কিন্তু ভাইয়া পরীক্ষায় কিভাবে আসবে, এই জায়গাটাতেই তোমরা মেনলি আটকাবা। আমরা 4 ধরনের অর্থব্যবস্থা বলছি। এবার যদি আমি তোমাদেরকে বোর্ড পরীক্ষার একটা কোশ্চেন বলি, তোমাদেরকে বোর্ড পরীক্ষার ভিতরে একটা সুন্দর উদ্দীপক দিবে। সুন্দর উদ্দীপকটা দিয়ে তোমাদেরকে বলবে কি, করিম ও রহিম 2 বন্ধু, তারা লেখাপড়া কমপ্লিট করে 2জন 2টি দেশে গেল উচ্চশিক্ষার জন্য। করিম যে দেশে গেল সেই দেশে তাকে সকল ধরনের স্বাধীনতা প্রদান করা হয়। তাকে কি প্রদান করা হয়? স্বাধীনতা প্রদান করা হয়। কিন্তু রহিম তার বন্ধু এমন একটি দেশে গেল যেই দেশে সে কোথায় ঘুরতে যাবে, কতটুকু টাকা সে ব্যবহার করবে, কতটুকু টাকা ব্যাংকে সেভ করে রাখবে, এই সব কিছু সরকার থেকে তাকে স্ট্রিক্টভাবে মেনটেন করতে হয়, সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। প্রতি রাতে রহিম করিমকে ফোন দিয়ে বলে, বন্ধু আমি আর এই দেশে থাকতে চাই না, আমি আমার দেশে চলে যেতে চাই। বুঝতে পারছো? তার মানে এখানে কিন্তু পুরো সিনারিওটা ক্লিয়ার। আমাকে 2টা দেশ সম্পর্কে বলছে। আমাদের গ মার্কে প্রশ্ন আসে যে উদ্দীপকে করিম কোন ধরনের
দেশে বা কোন দেশে অবস্থান করছে বা কোন দেশে বসবাস করছে। সো স্বাধীনতা দেখেই আমরা বুঝে গেলাম করিম থাকতেছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কান্ট্রিতে, যেখানে তাকে সকল ধরনের স্বাধীনতা প্রদান করা হয়, এবং তার বন্ধু রহিম থাকতেছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা কান্ট্রিতে। কিন্তু লাস্টের দিকে আরেকটা কথা বলছে কিন্তু যেটা আমাদের ঘ নম্বরে থাকবে, যে করিম এবং রহিম যে দেশে থাকতেছে এই দেশ থেকেও ভালো কোনো অর্থব্যবস্থা কি বিরাজমান আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এই জায়গাটাতেই তোমরা আটকায় যাও, কারণ তোমরা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে পারো না। ওখানে কিন্তু বলে নাই যে উদ্দীপক থেকে আলোচনা করো, বা এখানে তুমি যেটা চিন্তা করতেছো, তুমি যেভাবে করে লিখতে পারবা, তোমার মাথায় যেটা আসতেছে ওইটা উত্তরের সাপেক্ষে যুক্তি খণ্ডন করবা। আমি তোমার জায়গায় থাকলে কিভাবে লিখতাম যে উদ্দীপকে যে দুটি দেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে করিমের দেশটি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ফলো করে, যেখানে সকল ধরনের স্বাধীনতা আছে, কিন্তু রহিমের যে দেশটি আছে সেটা কোন ধরনের দেশ? সেটা হলো আমাদের সমাজতান্ত্রিক দেশ, যেখানে অনেক ধরনের বাধা বিপত্তি আছে। কিন্তু এই দুইটি একত্র করে যে অর্থব্যবস্থা হয় সেটা হলো আমাদের মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র অর্থব্যবস্থার দেশগুলো হলো বাংলাদেশ, ভারত এবং কি নেপাল, ভুটান, এই কান্ট্রিগুলো। সো আমাদের এইচএসসি পরীক্ষার ভিতরে কিন্তু এই রকম প্রশ্নগুলাই আসবে, যে আমাদের অর্থব্যবস্থা উদ্দীপকে বলা হবে কোন ধরনের অর্থব্যবস্থা, সেগুলোই আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো এই চ্যাপ্টার থেকে আমি কিন্তু অলরেডি, এখন অনেকগুলো টপিক আছে, অলরেডি তোমাদেরকে আমি 2টা সৃজনশীল এনশিওর করে দিয়েছি। সো আমি যদি তোমাদেরকে আরও একবার একটু আমাদের যে টপিকগুলো ছিল এগুলোতে যদি আরও একবার নিয়ে যাই, যে দেখো আমরা অলরেডি কোন কোন জিনিস পড়ে ফেলছি বা আমাদের কেমন কোশ্চেন এখান থেকে আসে। প্রথমত আমরা অর্থব্যবস্থা কভার করছি। অর্থব্যবস্থার ভিতরে আমরা কি কি কভার করছি? দেখো অর্থব্যবস্থার ভিতরে আমরা সংজ্ঞা কভার করছি, 4টা ধরন কভার করছি, উদাহরণ কভার করছি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা, উদাহরণ, দেশ কভার, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কভার আপ, মিশ্র অর্থব্যবস্থার আর একটু কোশ্চেন আছে মিশ্র অর্থব্যবস্থা থেকে, ওটা আমি কভার আপ করে দিচ্ছি। পরে আছে আমাদের ইসলামী অর্থব্যবস্থা। তো আমরা যদি এখানে আরেকবার দেখি, আমাদের একটা টপিক প্রথমটা ডান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অর্থব্যবস্থা পুরোটা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক। মনে রাখবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরও একটা নাম আছে নির্দেশমূলক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা, কারণ গভর্নমেন্ট থেকে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে। এরপরে আমাদের আছে মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, এইটা আমরা ডান করে ফেললাম। মিশ্র অর্থব্যবস্থার আরও একটু এক্সটেনশন একটু পার্ট আছে, যেটা আমাদের চাহিদা যোগান, এই দুটো একত্র করে আমাদেরকে পড়তে হবে। এটা আমরা সবার লাস্টে দেখতেছি, কারণ এই টপিকটা অনেক ইন্টারেস্টিং। এর আগে আমরা দেখে ফেলবো আমাদের ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি। খুবই মজাদার ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক এই কথাটা বললে আমরা বুঝে যাচ্ছি সবাই একসাথে থাকবে। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিই, প্রথমে আছে আমাদের সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক, আর আছে আমাদের কি ব্যষ্টিক। বেস্টিক মানে হলো আম্মু আমাদেরকে প্রতি মান্থে যে পকেট মানি দেয়, বেস্টিক হলো সে পকেট মানি, কারণ তোমার পকেট মানি, তোমার পকেটে কত টাকা আছে, এটা হলো বেস্টিক, মানে তুমি সিঙ্গেল একজন পার্সন। যখনই আমরা কোনো ক্ষুদ্র পর্যায়ের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলবো, মনে রাখবা বেস্টিক মানে হলো আমাদের ক্ষুদ্র পর্যায়ের অর্থনীতি, ক্ষুদ্র অবস্থার অর্থনীতি নিয়ে যখন আমরা কথা বলবো সেটাকে আমরা বলবো কি ব্যষ্টিক অর্থনীতি। মানে ছোট কোনো একটা জিনিস, মনে করো একটা কোম্পানি, একটা ছোট্ট কোম্পানি, তাকে নিয়ে আলোচনা করলাম, সেটাকে আমরা বলবো ব্যষ্টিক। কিন্তু যখনই পুরো দেশের মানুষের, পুরো দেশের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে, যেমন মুদ্রাস্ফীতি, যে দেশের মুদ্রার মান কেমন, তারপর হলো তোমার সুদের হার কেমন, এটা কি পুরো দেশকে ইন্ডিকেট করে না? তারপর হলো জিডিপি হার কেমন, এটা পুরো দেশকে ইন্ডিকেট করতেছে। সো এই জিনিসগুলো, যে জিনিসগুলো পুরো দেশের অর্থব্যবস্থাকে ইন্ডিকেট করে, সেটাকে আমরা বলবো সামষ্টিক অর্থনীতি। আর যেগুলো আমাদের ছোট ছোট কিছু কোম্পানি, যদি আমাদের এখান থেকে আমাদের কেমন প্রশ্ন আসে, তোমাদেরকে এমসিকিউর ভিতরে বলবে করিম গ্রুপ কোন অর্থনৈতিক অবস্থার ভিতরে পড়তেছে। করিম গ্রুপ একটা সিঙ্গেল কোম্পানি, তারা পড়তেছে ব্যষ্টিক অর্থনীতি। যদি বলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোন অর্থব্যবস্থার ভিতরে পড়ে, তখন হবে সামষ্টিক অর্থনীতি, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলতে বাংলাদেশের সকল এরিয়ার গার্মেন্টসগুলোকে বোঝায়। সো এই হলো আমাদের সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য উইথ উদাহরণ। সো এরই মাধ্যমে আমাদের সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতিটা অলরেডি কাভার আপ হয়ে গেল। সো আমরা আরেকবার যদি পুরো বিষয়টা দেখি, দেখো আমরা কিন্তু অলরেডি যা যা আলোচনা করলাম, দেখো ক মার্কের কোশ্চেনগুলো কিন্তু অলরেডি আমরা সবগুলো কাভার আপ করে ফেলছি।
অর্থ ব্যবস্থা থেকে কেমন প্রশ্ন আসে, মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, অর্থ নির্বাচন কীভাবে করা হয়, অর্থনৈতিক ব্যবস্থা কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি, চট্টগ্রাম বোর্ড 2023-এর কোশ্চেন, রাজশাহী বোর্ড 2022-এর কোশ্চেন, এরপরে হচ্ছে আমাদের ইসলামী অর্থব্যবস্থা কি, এটা আমাদের সিলেট বোর্ড 2023-এর কোশ্চেন, সামষ্টিক অর্থনীতি কি, বেষ্টিক অর্থনীতি সংজ্ঞা দাও উদাহরণ সহ, ময়মনসিংহ বোর্ড 2023, যশোর বোর্ড 2020, 2023, চট্টগ্রাম বোর্ড 2023। তার মানে আমরা ক্লাসের ভিতরেই বিগত বছরের প্রশ্নগুলোকে কাভার আপ করে ফেলতেছি। আমাদের মিশ্র অর্থ ব্যবস্থার আরও একটা টপিক আমাদের এখন আমরা কাভার করব, যেই টপিক থেকে নট অনলি আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কোশ্চেন আসবে, এইটার সাথে রিলেটেড সেকেন্ড চ্যাপ্টারেও কোশ্চেন আসতে পারে। সো এই টপিকটা আমরা আরেকবার একটু দেখে রাখি, যাতে করে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা মনে রাখবা। অর্থনীতিতে কিন্তু আমাদের এক চ্যাপ্টার থেকে ফুললি একটা সৃজনশীল সবসময় আসে না। অর্থনীতির এক একটা চ্যাপ্টার ডিপ মাল্টিপল চ্যাপ্টারের সাথে ইন্ট্রা কানেক্টেড। সো ওই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। সো মিশ্র অর্থ ব্যবস্থার ভিতরে আমাদের ভারসাম্য দাম নামে একটা জায়গা আছে, তাই না? আমাদের বইয়ের ভিতরে আছে কি ভারসাম্য দাম। এই ভারসাম্য দাম বুঝতে গেলে আমাদেরকে অর্থনীতির মূল যে বিষয়গুলো, অর্থনীতির মূল বিষয় কি চাহিদা আর যোগান। ইয়েস, এই চাহিদা আর যোগান আমাদেরকে বুঝতে হবে। যদি অর্থনীতিতে কোনো স্টুডেন্ট এই চাহিদা যোগানের মূল ফান্ডা বা মূল বিধিটা বুঝে যায়, তার জন্য অর্থনীতি খুবই ইজি। তোমার জন্য ইজিয়ার হবে, কারণ ভাইয়া যে উদাহরণ দিব সেটা তোমার লাইফ লং মনে থাকবে। আমরা প্রথমে চলে যাচ্ছি চাহিদা। চাহিদার সাথে সাথে আমরা চাহিদা বিধিটা কমপ্লিট করব। চাহিদা বা চাহিদা বিধি, সংজ্ঞা দিব, উদাহরণ দিব, চিত্র আঁকবো, সব কিছু কাভার আপ হয়ে যাবে। সো চাহিদা কি? আমার কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন বা আমার কোনো একটা কিছু প্রয়োজন, চাহিদা মানে সেটাই। আমার কিছু একটা প্রয়োজন, সেটাই আমার চাহিদা। পরীক্ষায় প্রশ্ন আসছে চাহিদা বিধি কি বলো। মনে রাখবা, দাম বাড়লে, খেয়াল করো, দাম বাড়লে চাহিদা কমবে। সিমিলারলি যদি দাম কমে তাহলে চাহিদা বাড়বে। সিম্পল হিসাব না? কোনো একটা প্রোডাক্টের দাম বাড়লো, আমিও প্রোডাক্টটা কিনে কমাই দিব। কোনো একটা প্রোডাক্টের দাম কমলো, আমিও প্রোডাক্টটা কিনা বাড়াই দিব। সিম্পল হিসাব, দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এইটাই হলো আমাদের চাহিদা বিধি। মনে রাখবা, চাহিদা এবং দাম, দাম এবং চাহিদার মধ্যে এই যে দেখলে একটা বাড়লে আর একটা কমে, এটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। মানে একজন একজনকে দেখতে পারে না, বিপরীতমুখী সম্পর্ক। একটা বাড়লে আর একটা কমতেছে, একটা প্লাস হলে একটা মাইনাস হচ্ছে, তার মানে একজন একজনকে দেখতে পারতেছে না। অ্যান্ড এই যে বিপরীতমুখী সম্পর্ক, এটা ক মার্কের কোশ্চেন, খ মার্কের কোশ্চেন, গ মার্কের কোশ্চেন, ইভেন এমসিকিউতে আসে যে চাহিদা ও যোগানের, চাহিদা, দাম ও চাহিদার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান। সো দাম এবং চাহিদার মধ্যে যেহেতু বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তার সাথে সাথে আমরা আরও একটা জিনিস মাথায় রাখবো, দাম এবং চাহিদার মধ্যে যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, এজন্য চাহিদা রেখা হয় নিম্নগামী। চাহিদা রেখা কি হয়? নিম্নগামী হয়। কারণ কি? চাহিদা রেখা নিম্নগামী। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেন। সো আমরা চলো দেখি চাহিদা রেখা কেন নিম্নগামী, কেন নিচের দিকে যায়। আমরা যদি একটা চাহিদা রেখা দেখি, দেখবা চাহিদা রেখাটা এরকম এরকম যায়। কারণ কি? যে প্রোডাক্টের দাম বেশি সে প্রোডাক্টের ডিমান্ড কম। যখনই প্রোডাক্টের দামগুলো কমতে থাকে তখন প্রোডাক্টের কি হইতে থাকে? চাহিদা বাড়তে থাকে। অ্যান্ড এজন্যই কি হয়? এটাকে আমরা বলবো চাহিদা রেখা। চাহিদা রেখা দেখতে এমন হয়ে থাকে। দেখো তো, এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে না? কারণ দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। যেহেতু দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই আমরা বলবো চাহিদা রেখা নিম্নগামী। ক্লিয়ার? ওকে, এইবার আমরা এই চিত্রটাকে একদম ম্যাথমেটিক্যাল ওয়াইজ এক্সামে কিভাবে আসবে সেভাবে প্রুফ করব। এক্সামে আমাদেরকে একটা বক্স দিয়ে দিবে, সিমিলারলি একটা বক্স দিয়ে দিল। এই বক্সের ভিতরে আমাদের দুইটা জিনিস দিয়ে দেবে, একটা হলো দাম আর একটা হলো আমাদের চাহিদা। এই দুইটা জিনিসই দিয়ে দিবে, আর কিচ্ছু থাকবে না আমাদের। ভালোভাবে খেয়াল করো, আমরা ভারসাম্য দাম, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। ভারসাম্য দাম আসলে জিনিসটা কি? ভারসাম্য দাম বলতে আলটিমেটলি আমরা বুঝি মার্কেটে বা বাজারে কতটুকু ভারসাম্য থাকলে যে কিনতেছে তারও বেশি টাকা যাবে না, যে বিক্রি করতেছে তারও সেও মুনাফা করতে পারে, মানে কোন জায়গাটাতে ব্যালেন্স হয়। এটাই হলো আমার ভারসাম্য। সো এটা আমি আগে বুঝে নিই। মনে করো দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এভাবে আমার 1, 2, 3, 4 করে দাম দেয়া আছে। এখন আমি কি জানি? দাম বাড়লে চাহিদা কমতে থাকবে। দাম বাড়লে কি হবে? চাহিদা কমতে থাকবে। সো 20, 15,
10 5 0, এইটাই তো হওয়ার কথা, তাই না? 20 15 10 5 0। আমার দাম যখন কম আমার চাহিদা সবচেয়ে বেশি, যখন আমার প্রোডাক্টের দাম 1 টাকা আমার চাহিদা সবচেয়ে বেশি, যখন আমার প্রোডাক্টের দাম 5 টাকা হয়ে গেছে আমার ওই প্রোডাক্টের আর চাহিদা নাই, কারণ দাম বেড়ে গেছে। এটা যদি আমি চিত্রের মাধ্যমে আঁকি, তাহলে আমার কিভাবে আঁকতে হবে? মনে রাখবা চাহিদা সবসময় আমরা নিচের দিকে দিব, চাহিদা দিব নিচের দিকে, দাম সবসময় দিব উপরের দিকে। তো এখানে 0 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এখানে আমার যা যা আছে আমি এখানে তাই তাই আঁকবো। এরপরে 0 5 10 15 20, 5 10 15 20, যা যা দিছে আমি সেগুলোই দিলাম। এবার আমি জাস্ট চিত্রটা আঁকবো। তো চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। দাম যখন 1 টাকা তখন আমার চাহিদা কত? 20। দাম 1 চাহিদা 20, এইখানে একটা ভেরি সিম্পল। যদি কেউ ভালোভাবে খেয়াল করো তার ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। দাম যখন 2 টাকা তখন চাহিদা 15, তখন কত? চাহিদা 15। দাম যখন 3 টাকা তখন চাহিদা 10, দাম যখন 15 তখন চাহিদা কত? 10। দাম যখন 4 টাকা তখন চাহিদা কত? 5। দাম যখন 5 টাকা তখন চাহিদা কি? 0। এই যে দেখছো আমার চাহিদা রেখা নিম্নগামী কিন্তু অলরেডি প্রুভেন। এবার যদি আমি এখান থেকে জাস্ট চিত্রটাকে মিক্স করে দিই, এই যে দেখো আমি জাস্ট এই বিন্দুগুলোকে মিক্স করে দিব। এই বিন্দুগুলোকে মিক্স করে দিলে দেখছো চাহিদা রেখা আস্তে আস্তে নিচের দিকে গেছে। এটা হলো আমার চাহিদা রেখা, চাহিদা রেখা নিম্নগামী, প্রুভেন। চাহিদা রেখা নিম্নগামী আমার প্রুভ হয়ে গেল, একদম নিচের দিকে চলে গেছে। সো চাহিদা রেখার এই জায়গা থেকে আমাদের খ মার্কের প্রশ্ন আসবে, অ্যান্ড ইভেন এরপরে আমরা যতটুকু পড়তেছি ওটার সাথে মিক্স করে আমাদের গ এবং ঘ নাম্বারের প্রশ্ন আসবে। চাহিদা রেখা ডান। সো চাহিদার পরপরই আমরা আরও একটা জিনিস আমাদের মাথায় চলে আসে, সেটা হলো যোগান। যোগান কি? সো চলো আমরা এবার পড়ে নিই যোগান। যোগান মানে হলো আমি যে প্রোডাক্টটা কিনবো ওইটা বাজারে আসে নাকি নাই। তুমি মনে করো একটা ডিসকন আইসক্রিম খাবা, এখন ডিসকন আইসক্রিমটা দোকানে আসে নাকি নাই, ওইটাই যোগান। এখন কথা হইলো দোকানদার কেন দোকানে ডিসকন আইসক্রিম রাখবে, কেন আমার 2 টাকার আইসক্রিম রাখবে না, এইটা আমাকে বুঝতে হলে যোগানটা ভালোভাবে বুঝতে হবে। যোগান মানে হলো বাজারে দ্রব্য আছে কি না, বাজারে দ্রব্য আছে কি না, এটা হলো আমার যোগান। এই যোগান বা যোগান বিধি, আমরা যখন চাহিদা বিধি শিখলাম আমাদের যোগান বিধিও আছে। যোগান বিধিটা কি? যদি কোনো দ্রব্যের দাম বাড়ে, দাম বাড়লে কি হবে? যোগান বাড়বে। দাম বাড়লে যোগান বাড়বে, কারণ এইটার সাথে দোকানদারের মানসিকতা চিন্তা ভাবনা আছে। দোকানদার দোকানে ডিসকন আইসক্রিম কেন আনবে? কারণ ডিসকন আইসক্রিমের প্রাইস বেশি, যেটার প্রাইস বেশি ওই প্রোডাক্টটা যদি সে একটা বিক্রি করে তাহলে তো তার প্রফিট হবে, কারণ যে প্রোডাক্টটার দাম বেশি ওই প্রোডাক্টের প্রফিটও বেশি। যে প্রোডাক্টের দাম কম দোকানদার চিন্তা করে ওই প্রোডাক্টের প্রফিটও কম। তাই যে প্রোডাক্টের দাম বেশি দোকানদার ওই প্রোডাক্ট বেশি আনবে, এবং যে প্রোডাক্টের দাম কম তার মানে দাম কমলে কি হবে? আমার যোগানও কমবে, যোগান কমবে। সিম্পল ফান্ডা, দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, মানে ঠিক চাহিদার উল্টা, ঠিক চাহিদার উল্টা। যেমন এটা চাহিদার উল্টা তেমনই বক্সও হবে একটু অন্যরকম। সিমিলারলি এটাও আমাদের বোর্ডের একটা কোশ্চেন, আমাদেরকে দিয়ে দিছে কি? দাম যোগান। আমাদের দামটা আগের মতোই থাকবে 1 থেকে 5 টাকা। এখন আমরা দেখব এই 1 থেকে 5 টাকা হইলে 1 2 3 4 5। আমরা একটু আগে দেখলাম যে যখন 1 টাকা তখন চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু যোগান রেখা অনুযায়ী কি যে প্রোডাক্টের দাম বেশি সেই প্রোডাক্ট দোকানে থাকবেও বেশি। তার মানে এটা হয়ে যাবে 10 15, তারপরে কি 10 15 20 25 30, 10 15 20 25 30। ওকে,
দেখো 10 15 20 25 30 আমরা এঁকে ফেললাম, আমাদের যে বক্সটা এটা আমাদের দিয়ে দিল। তো সিমিলারলি আমরা এখানে দিব দাম, এখানে দিব আমাদের যোগান, অ্যান্ড দাম আর যোগান যদি দিয়ে ফেলি সিমিলারলি আমরা 1 2 3 4 5 1 2 3 4 5 আগেরটার মতো দিয়ে দিলাম। সিমিলারলি আমরা যোগানটাও দিয়ে দিব 10 15 20 25 30 10 15 20 25 30 অ্যান্ড এখানে আমাদের কি কি আছে, যেটার পর একটা দাম 1 টাকা। দেখো এটা একদম সমানভাবে বাড়তে থাকবে, কারণ আমরা কি জানি দাম বাড়লে চাহিদা বাড়বে, যোগান বাড়বে, আর দাম কমলে আমার যোগানও কমে যাবে। সো সিম্পল হিসাব। এই চিত্রটা আস্তে আস্তে বড় হয়েছে। আমি যদি বিন্দুগুলোকে একটু মার্ক করে ফেলি, বিন্দুগুলোকে মার্ক করে ফেললে সেন্ট্রাল থেকে যদি আমি একটা টান দেই, ডান, আমার যোগান রেখা সেম হয়ে গেল। শেষ কিন্তু এখনো হয় নাই। আমি চাহিদা রেখা আঁকছি, যোগান রেখা আঁকছি। এইবার আমাদের বোর্ড পরীক্ষার ভিতরে প্রশ্ন কিভাবে আসে, আমাদেরকে চাহিদা, দাম, যোগান এই 3টা বক্স একত্রে দিয়ে বলবে ভারসাম্য দাম বের করো। এইবার যাবা তুমি আটকায়া। তার মানে এতক্ষণ আমরা যে চাহিদা যোগান আঁকলাম, এবার এই 2টা চিত্রকে একসাথে করে আঁকতে হবে। তখনই আমি বুঝতে পারবো আমি বাজারে কতটুকু প্রোডাক্টে বা কতটুকু দামে আমি যদি উৎপাদন করি, মানে ক্রেতা কত টাকা দিয়ে কিনলে ক্রেতারও ক্ষতি হবে না, বিক্রেতা কত টাকা দিয়ে বিক্রি করলে বিক্রেতারও প্রফিট হবে, এবং বাজারে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলো সেল হবে। চলো এবার আমরা তাহলে আমাদের যে মেইন বিষয়টা পুরো অর্থনীতি, যেটা বুঝলে মানে সবাই মনে করে এই টপিকটা অর্থনীতির সবচেয়ে কঠিন টপিক, বাট আজকের এই ক্লাসের পরে তোমার কাছে এটা সবচেয়ে ইজি টপিক মনে হবে। সো লেটস স্টার্ট। আমাদের একটা বক্স দেওয়া থাকবে, সিমিলারলি একটা বক্সই দিতেছি আমি, যাতে করে তোমাদের বুঝতে ইজি হয়। প্রথমে আমাদের দাম, চাহিদা, যোগান। দাম 1 2 3 4 5, এখানে আমাদের চাহিদা দিল, এখানে আমাদের যোগান দিল। দাম, চাহিদা, যোগান। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। আমরা যদি এখান থেকে মানগুলো নিই 20 15 10 5 0, 20 15 10 5 0। এরপরে যদি আমি এখান থেকে নিই 5 15 20 25 30, সো 5 15 20 25 30। সো আমাদের দুইটাই মিলে গেল। যদি আমরা এই জায়গায় দেখি, দাম বাড়লে চাহিদা কমবে, দাম বাড়লে যোগান বাড়বে, দুইটাই আমাদের ক্লিয়ার। এইবার আমরা ফাইনাল একটা চিত্র আঁকবো। সো আমরা অ্যাডভেঞ্চার দ্য ইন গেমের ভিতরে লাস্টে একটা ফাইট হয় না, সব ফাইট একসাথে গিয়ে কে উইন হচ্ছে, এইটাই হলো সেই উইনটা। যখন চিত্রটা মিলে যাবে তখন তুমি নিজেই বলবা ভাই অর্থনীতি এত ইজি। দেখো আমরা প্রথমে দাম, এখানে আমরা দামটা দিলাম, অ্যান্ড লাস্টে যেহেতু আমাদের চাহিদা যোগান একসাথে, আমরা একসাথে আঁকবো চাহিদা যোগান, একসাথে আঁকতেছি। ওকে, এখানে আমাদের 0 1 2 3 4 5। আমাদের দামগুলো আমরা আগে থেকে দিয়ে নিই, 1 2 3 4 5। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা 5 10 15 20 দিয়ে এরকম আস্তে আস্তে গেছিলাম না, এবার আমরা 30 পর্যন্ত দিব। তো 0 5 10 15 20, না 5 10 15 20, ইয়েস 5 10 15 20। সো এটা কিন্তু আমার চাহিদা পর্যন্ত, কিন্তু যোগানে কিন্তু আমার 25 30ও আছে। সো আমি আরও 2টা স্পেস আলাদা দিব, 25 30, যাতে করে আমার চাহিদা যোগানের টাইমে আলাদা করে আর নতুন কিছু না করতে, আমরা একসাথে সবগুলো মান এখানে দিয়ে দিলাম। আমি এখন আগে চাহিদা রেখা আঁকবো, যেটাকে আমি সাদা রং দিয়ে আঁকবো, যাতে করে তোমাদের জন্য বুঝতে ইজি হয়। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা, দিস ইজ দ্য এন্ড গেম। ফার্স্ট চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করতে এটা এন্ড গেম। সো দাম, যখন আমার দাম 1 টাকা তখন আমার চাহিদা কত 20, 1 20, প্রথমটা ডান। যখন আমার দাম 2 টাকা, 2 হইলে 15। যখন আমার দাম 3 হলে আমার 10, 4 টাকা হলে 5, আর 5 টাকা যখন হবে আমার দাম 0। দেখো যেটা সাদা সেটা আমার কি, আমি যদি বিন্দুগুলো একটা একটা করে দেখাই দিই, এই বিন্দুগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
এই যে আমি বিন্দুগুলা মিক্স করলাম, এইটা হলো আমার চাহিদা রেখা। এটা আমার কি রেখা, আমি এখানে একটা টান দিয়ে দেখাই দিই, এটা হলো আমার চাহিদা রেখা। আমি কিন্তু চাহিদা রেখা এঁকে ফেলছি, চাহিদা রেখা এঁকে ফেলছি। এবার আমি তোমার সবুজ কালার দিয়ে এবার আমি তোমাদের যোগান রেখাটা দেখাবো। সো যোগান, চাহিদা রেখা ডান, চাহিদা মনে করো এখানে আমার নাই, এবার আমি যোগান রেখা আঁকবো। দাম যখন 1 টাকা, যোগান তখন 5। এই যে দেখছো, দাম যখন 1, যোগান তখন 5 আঁকতেছি, চাহিদা রেখার উপরেই আঁকবো। দাম যখন 2 টাকা, যোগান তখন 2 টাকা। দাম যখন 2, যোগান তখন কত? 1 হলে 5, 2 হলে 15। এই যে দেখো 2 হলে 15, দেখছো 2 হলে 15। আচ্ছা, দাম যখন 3 টাকা, যোগান তখন 20। দাম যখন 3, যোগান কত? দাম যখন 3, যোগান তখন 20। ওকে, দাম যখন 4, যোগান তখন 25। দাম 4, যোগান 25। দাম যখন 5, যোগান তখন 30। মান অনুযায়ী আমি খালি চিত্র আঁকতেছি, জাস্ট মান অনুযায়ী চিত্র আঁকতেছি। দেখছো এই যে বিন্দু, আমি বিন্দুগুলা জাস্ট দিয়ে দিলাম। এবার জাস্ট আমি এইখান থেকে বিন্দুগুলা মিক্স করে দিয়ে দিচ্ছি। দেখছো বিন্দুগুলো আমি যদি মিক্স করে দেখাই দিই, তার মানে এই যে এই বিন্দুতে যেখানে দেখছো, এই যে যখন দাম 2 টাকা তখন চাহিদাও 15, যোগানও 15, চাহিদাও 15, যোগানও 15। যেটা আমার এই যে এই বিন্দুটাতে আমরা পেয়ে গেছি। অ্যান্ড এইটাই হলো আমার ভারসাম্য বিন্দু। এটা আমার কি? এইটাই হলো আমার ভারসাম্য। অ্যান্ড যখনই আমরা এই ভারসাম্য বিন্দুটা পেয়ে যাব, মেন কথা যেখানে চাহিদা আর যোগান সমান হবে, এই ভারসাম্যটা আমার উপরে লিখে দিব, দাম হলো 2 টাকা, চাহিদা এবং যোগান দুইটাই কত? 15। সো আমি এখান থেকে লিখে দিব, এটা আমার যোগান রেখা। কি রেখা? যোগান রেখা। সো আমার দেখো এই চিত্রের মাধ্যমে আমি পুরো আমার এই বিন্দুটা পেয়ে গেলাম, যেটা আমার ভারসাম্য বিন্দু। অ্যান্ড এই বিন্দুতে উৎপাদন করলে আমার চাহিদা যোগান সমান। এবং মনে রাখবা, এই বিন্দুর উপরে যদি উৎপাদন করে তাহলে উদ্ধৃত থেকে যাবে, তার মানে প্রোডাক্ট বিক্রি হবে না। আর এই বিন্দুর নিচে যদি উৎপাদন করে তার মানে ঘাটতি থাকবে, তার মানে বাজারে প্রোডাক্ট প্রয়োজন কিন্তু বাজারে প্রোডাক্টটা পাবে না। সো এইটাই হলো আমাদের প্রথম অধ্যায়ের পুরা ফুল বেসিক। আমরা যদি আরও একবার একটু সামারি করি, আমরা কি কি টপিক এখন পর্যন্ত কমপ্লিট করলাম। ওকে, সো দেখো আমরা এখন পর্যন্ত আমাদের যতগুলো টপিক ছিল, অভাব, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, অর্থ ব্যবস্থা যতগুলো আছে, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, এতক্ষণ ধরে আমরা যেই ভারসাম্য দামটা পড়লাম, এটা আমাদের মিশ্র অর্থ ব্যবস্থার ভিতরে থাকবে। অ্যান্ড এটার সাথে সাথে আমাদের যে বিষয়গুলো আছে, যে আমাদের ক মার্কের জন্য কেমন কোশ্চেন আসবে, যেটা অলরেডি সবগুলা কাভার আপ হয়ে গেল। অ্যান্ড সিমিলারলি খ মার্কের জন্য যদি আমরা দেখি, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সবগুলা বোর্ডের কোশ্চেন এখানে অ্যাড করা আছে, সবগুলা কাভার আপ। এখন কথা হলো ভাইয়া, প্রথম চ্যাপ্টার থেকে যদি আমাদের এত ইজিভাবে কোশ্চেন আসে তাহলে স্টুডেন্টরা আটকায় কেন? এখন তোমাদেরকে সেটাই বলবো, স্টুডেন্টরা আটকানোর মেইন রিজন হলো 3টা। প্রথম রিজন হলো উদাহরণ না দিলে নাম্বার কমে যাবে। এটা তোমাদেরকে ক্লাসের মধ্যেই বলে দিলাম কোন জায়গায় উদাহরণ দিতে হয়। যখনই কোনো একটা তুমি কনসেপ্ট লিখতেছো, উদাহরণ লিখতেই হবে। উদাহরণ লিখলে তোমার মার্কটা বাড়বে, কারণ অন্যান্য স্টুডেন্টরা উদাহরণ দেয় না। অ্যান্ড এরপরে আমাদের কি ব্যাখ্যার ডেপথ নেই। এই যে এতক্ষণ ধরে যে চিত্রগুলো আঁকলাম, বইয়ের ভিতরে যা দেখবা চিত্রর নিচে ব্যাখ্যা দেয়া আছে, ওই ব্যাখ্যা দেখে তোমার মাথা ঘুরায়। ওই ব্যাখ্যাটা যে যত সুন্দর করে, যত পরিমার্জিত করে লিখতে পারে, তার লেখার মান তত ভালো হয়। তুমি অনেক সুন্দর করে চিত্র আঁকলা, কিন্তু নিচে যে তুমি ব্যাখ্যাটা ভালোভাবে না দিলে তোমার মার্ক কিন্তু ভালোভাবে আসবে না। ইটস লাইক তুমি সব সময় প্র্যাকটিসের টাইমে অনেক বড় বড় 6 মারো মাঠে, কিন্তু ফাইনাল বিশ্বকাপে গিয়ে তুমি 6 মারতে গিয়ে তোমার স্ট্যাম্প নাই হয়ে গেছে। বুঝতে পারছো? এরকম হইলে চলবে না, ওই ব্যাখ্যার ডেপথটা থাকতে হবে। অ্যান্ড লাস্টলি মুখস্থ এবং কনসেপ্ট মিশিয়ে ফেলা। দেখো, মুখস্থ করা আর কনসেপচুয়াল অ্যান্সার করা এটা কিন্তু এক না। তুমি মুখস্থ করে কখনোই যুক্তিভিত্তিক অ্যান্সার দিতে পারবে না, কারণ যুক্তিভিত্তিক অ্যান্সার মুখস্থর কিচ্ছু নাই। সো তোমাকে অর্থনীতিতে ভালো মার্ক পেতে হলে কনসেপ্ট বুঝতে হবে, অ্যান্ড পাশাপাশি
কনসেপচুয়াল অ্যান্সার নিজে থেকে উত্তর তৈরি করার ক্যাপাবিলিটিটা থাকতে হবে। সো আজকের আমাদের এই বেসিক ক্লাসে আজকের এই ক্লাসে আমরা কিন্তু অলরেডি আমাদের অর্থনীতির প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের ফুল বেসিক কাভার আপ করে ফেললাম। সংজ্ঞা শিখলাম, উদাহরণ কিভাবে দিতে হয় সেটা শিখলাম, পুরো সবগুলো টপিক কাভার করলাম, ক মার্কের কোশ্চেন এবং স্টুডেন্টরা কোথায় আটকায় সেই জিনিসগুলোও দেখে ফেললাম। আজকের এই ক্লাসে যদি এমন কোনো টপিক তুমি এখনও না বুঝে থাকো তাহলে ভাইয়াকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, এবং অর্থনীতির পাশাপাশি তুমি এমন ভিডিও যদি আরও অন্যান্য সাবজেক্টের চেয়ে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন করে ফেলো।